180 দিনের টার্গেট নিয়ে আমাদের মন্ত্রণালয়ে আমরা কেউ রাতে 4 ঘন্টার বেশি ঘুমাই কিনা সন্দেহ আছে। এটা ক্ষমতা না, এটা রেসপন্সিবিলিটি। এই 180 দিনের আগেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে কেউ চিনতো বলে আমার মনে হয় না। বাংলাদেশে এত বেকার, তাহলে কেন শূন্য পদ এত? সরকারের বাজেটে বা রাজস্বতে সব ধরনের জনবলকে নিয়ে আসাও কিন্তু সম্ভব না। জুলাইটা ছিল আমাদের কাছে নতুন করে বাঁচার একটা প্রিহা। শুরুতেই একটা আমাদেরকে মাথার ভিতরে গেঁথে দেওয়া হয়েছে যে উই আর হিয়ার নট ফর ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম। আমরা এখানে এসেছি মানুষকে সার্ভ করার জন্য, এবং আমাদের হাতে খুব অল্প সময় আছে, যে সময়টুকুতে আমরা মানুষকে সার্ভ করতে পারি, এবং আমাদের বেস্ট এফোর্টটা এখানে দিতে হবে। তো আমার মন্ত্রণালয় বেসিক্যালি আপনারা জানেন যে আদার্স যে কাজগুলো আছে সেগুলোর সাথে সাথে একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা আমাদের ফ্যামিলি কার্ড, এটা আমার ম্যাক্সিমাম কাজের জায়গাটাকে এই সময় দখল করে আছে। সেটা নিয়ে আমরা খুব ইন্টেন্সলি কাজ করছি। আমাদের তো ইতিমধ্যে পাইলটিং শেষ হয়েছে 3টা ফেজে, এবং আলহামদুলিল্লাহ পাইলটিংটা খুব ভালো মতো আমরা করতে পেরেছি। এবং আমাদের পারপাস যেটা ছিল পাইলটিংয়ের, যে এররটাকে খুঁজে নিয়ে আসা, ফ্লসগুলো কোথায় আছে, আমরা কিভাবে 100% সাকসেসফুলি আমরা বেনিফিশিয়ারির কাছে পৌঁছাতে পারি, সেই বিষয়গুলোকে আমরা মোটামুটি সর্ট আউট করে এখন আমরা মেইন ফোকাসের দিকে যাচ্ছি, যেটা সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে। আমাদের আগামী ফিসক্যাল ইয়ারে আপনারা জানেন যে মোরলেস 41 লাখ ফ্যামিলিকে আমরা এই ফ্যামিলি কার্ড প্রদান করব। তো সেই উপায়ে আমরা কাজ শুরু করেছি, এবং আমাদের আরও যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আরও যতগুলো অ্যালাউন্সেস থাকে, মানে সাস্টেনেট আর ভেতরে যেই মানুষ যাদের কাছে আমরা বেনিফিট পৌঁছে দেওয়ার কাজগুলো করি, সেখানে বেশ কিছু বৃদ্ধি করা হয়েছে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যালি। বেনিফিশিয়ারির সংখ্যাও বাড়ানো হয়েছে, প্লাস হচ্ছে অ্যালাউন্সের যে টাকাটা থাকে সেটাও বাড়ানো হয়েছে। তো এগুলোর সাথে সাথে আমরা যেগুলো বেশ কিছু কাজ আমরা হাতে নিচ্ছি, মানে ফোকাসিং পয়েন্ট এটা যে ধরেন হয় না যে একটা গভর্নমেন্ট আসে আর একটা গভর্নমেন্টের আমলে সমস্ত কাজ ফেলে দেয়, হ্যাঁ, দিয়ে নতুন করে শুরু করে। তো আমরা দেখেছি যে আমরা চিন্তা করছি আমাদের কোন কাজটা করলে আমরা অল্প সময়ের ভেতরে বেশি সংখ্যক কাজ করতে পারবো। সেক্ষেত্রে যে সকল প্রজেক্টগুলোকে আমাদের মনে হচ্ছে ফিজিবিলিটি আছে, যে সকল প্রজেক্টগুলো রাখা প্রয়োজন, এগুলোকে আমরা এক্সটেনশন করছি। আমরা ফেলে দেওয়ার ক্ষেত্রে বিশ্বাসী না, যে না দেশের উপকার হবে, আমরা প্রজেক্টগুলো সেই প্রজেক্টের আন্ডারে নিচ্ছি। এবং এরকম করে করে অনেকগুলো প্রজেক্ট আমাদের নেওয়া হয়েছে, যেগুলো বেসিক্যালি আমরা একেবারে রুট লেভেলে মানুষের কাছে পৌঁছতে পারি। টপ অফ ইট যদি আপনি এই 180 দিনের আমার কাছে ইভ্যালুয়েশন চান, আমরা এই 180 দিনের টার্গেট নিয়ে আমাদের মন্ত্রণালয়ে আমরা কেউ মানে রাতে 4 ঘন্টার বেশি ঘুমাই কিনা সন্দেহ আছে। যেহেতু আমি এবং আমার মন্ত্রী মহোদয় ঘুমান না, স্বাভাবিক অর্থে আমাদের অফিসারও সেই স্কোপটুকু পাবেন না বলে আমরা বিশ্বাস করি। কারণ আমরা ব্যস্ত রেখেছি, সবাইকে ব্যস্ত রেখেছি, ব্যস্ত আছি। আর খুব চ্যালেঞ্জিং আমাদের একটা প্ল্যাটফর্মে কাজ করতে হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। ইকোনমিক্যালি আমরা খুব একটা ডিস্ট্রাকটিভ সিচুয়েশনে আছি, এবং আমাদের নেটওয়ার্ক যেটা মন্ত্রণালয়ের যে নেটওয়ার্ক, সেখানেও যে সবাই একেবারে খুব ভালো মানুষ বসে আছে সেটা আমরা বলছি না। কারণ আমাদেরকে ওই একই স্ট্রাকচার নিয়ে কাজ করতে হচ্ছে, যে স্ট্রাকচারের মানসিকতা ছিল যে ক্ষমতা মানে আছে বলে আমরা সব কিছু করতে পারি। বাট আমরা যেটা করতে চাই, এই স্ট্রাকচারটাকে আমরা বোঝাতে চাই যে এটা ক্ষমতা না, এটা রেসপন্সিবিলিটি। তো ওই ক্ষমতার জায়গা থেকে দায়িত্বের জায়গায় ট্রান্সফরমেশনটা, মানসিক ট্রান্সফরমেশনটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই বড় চ্যালেঞ্জটা নিয়ে আমরা কাজ করছি। তো কাজ করতে একটু বেগও পেতে হচ্ছে, বাট আমরা বিশ্বাস করি যে মানুষকে যদি আমরা বোঝাতে পারি যে মানুষ ভালোটা কিন্তু নিতে জানে, এবং ভালো কাজের জন্য আপনি ডিসিপ্লিন অনুযায়ী কাজ করেন, নিয়ম অনুযায়ী কাজ করেন, আপনার কিন্তু টাকা কম খরচ হবে, সময় কম খরচ হবে, এবং আপনার ডিসিপ্লিন ওয়েতে করলে কিন্তু সব কিছু অনেক ডিসিপ্লিন ওয়েতে হয়েও যায়। তো সব কিছু মিলিয়ে আমাদের সিস্টেম চেঞ্জের কাজ চলছে, মানুষের উন্নয়নের কাজ চলছে, সমাজের উন্নয়নের কাজ চলছে। আমরা যদি আপনি টু বি ভেরি স্পেসিফিক আরও কিছু সেক্টরের কাজ বলতে চান, আমাদের যে ডিসেবলদের নিয়ে যে সেক্টরটা, ডিসেবলদেরকে আগে শুধুমাত্র তাদের দয়া দাক্ষিণ্য করছে এরকম একটা বিষয় ছিল। বাট আমাদের সরকার, আমরা মনে করি যে ডিসেবল যারা আছেন, প্রতিবন্ধী যারা আছেন, প্রতিবন্ধিতা কিন্তু এটাকে আমরা ব্যাধি হিসেবে ধরতে চাই না, বোঝা হিসেবেও ধরতে চাই না। আমরা এটাকে অবশ্যই দেশের সম্পদ হিসেবে এবং স্পেশালি এবল হিসেবে ধরতে চাই। এবং সেরকম করে কিন্তু আমরা প্রতিবন্ধীদের জন্য অনেকগুলো স্কিম নিয়েছি, তাদেরকে আমাদের মেইন ইকোনমিতে কানেক্ট করার জন্য, মেইন স্ট্রিমের পিপলদের জন্য কানেক্ট করার জন্য। এবং আমরা যেটা তাদের জন্য করছি, এটা তাদের অধিকার,
সেই বিষয়টাকে আমরা নিশ্চিত করছি, কোনো দয়া আমরা করছি না সেটাকেও নিশ্চিত করছি। সো বিভিন্ন সেক্টরে আমরা কাজ করছি যেটা আসলে একেবারেই তাদের জীবনের উন্নয়নটা হয়, তারা যেন ভালো থাকতে পারেন। আগের গভর্নমেন্টের সাথে এখনকার কাজের গুণগত পরিবর্তন তো এটা সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে যে কাজ হয়েছে কিনা কোনো কিছু। যেমন আপনি ধরেন আমাদের মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের অধীনে 72,500 স্বেচ্ছাসেবী সংগঠন আছে, 72,000 প্লাস স্বেচ্ছাসেবী সংগঠন। তো একটি কান্ট্রিতে যদি 72,000 প্লাস স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে, তাহলে কি বাংলাদেশে কাজের আর কোনো জায়গা থেকে কাজ করার? আমার তো মনে হয় না। সো আমরা প্রথমে এসে যে কাজটা করলাম, আমরা স্ক্রিনিং করা যে শুরু করলাম যে এই 72,500 স্বেচ্ছাসেবী সংগঠনের কতজন কি কাজ করছে। তো কাজ কি কাজ করছে এটা না, কতজন কাজ করছে দেখতে গিয়ে অলরেডি 20,000 নাই হয়ে গেছে। তারা কোনোই কাজ করে না, অ্যাফিলিয়েশন নিয়ে রেখে তারা এলোমেলো দুর্নীতি করে বেড়াচ্ছে। সো যেটা হয়েছে যে আমরা করাপশনটাকে, ইনডিসিপ্লিনটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, শৈল্পিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে। আমরা সেই জায়গাটাকে ভাঙার চেষ্টা করছি। সো আমরা এখন সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে স্ক্রিনিং করছি। কিন্তু আমরা বিগত সময় দেখেছি যে ভবঘুরে সেন্টার আছে, এই ভবঘুরে সেন্টার পড়ে আছে, ভবঘুরে সেন্টারের নামে দালান করে ফেলে রাখা হয়েছে, লজিস্টিক্সের অপব্যয় হয়েছে, রিসোর্সেস অপব্যয় হয়েছে। সো যদি বলতে চান যে কম্পেয়ার করতে গেলে আমরা প্রতিটা জায়গাকে ধরে ধরে অপচয়গুলোকে বন্ধ করছি এবং যার যেই কাজটা করার কথা তাকে সেই কাজটা করার জন্য কম্পেল করছি তাকে, যে না ইউ হ্যাভ টু ডু ইট। তোমার এখানে রিসোর্সের অপব্যয় করার কোনো অধিকার তোমার নেই, রাষ্ট্রের পয়সা। আবার বা বিভিন্ন জায়গায় হয়েছে যে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে, প্রজেক্টের নামে প্রজেক্ট নেওয়া হয়েছে, শুধু রিক্রুটমেন্ট হয়েছে, জনবল নিয়োগ করা হয়েছে, জনবল নিয়োগের জন্য প্রজেক্টটা নেওয়া হয়েছে, কোনো কাজ করা হয় নাই। আবার দেখা গেছে যে 5 বছরের প্রজেক্ট পরের 5 বছর ফেলে দেওয়া হচ্ছে। আমরা সেই যে 5 বছরের প্রজেক্টে কিছু স্কিল তো ডেভেলপ করেছে, গভর্নমেন্টের টাকা সেখানে ইনভেস্ট করা হয়েছে, আমরা স্কিলগুলোকে কিন্তু প্রিজার্ভ করার চেষ্টা করছি, যে তাদেরকে মাস্টার ট্রেনার হিসেবে রেখে আমরা নতুন করে ট্রেনিং নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। সো কোনো ধরনের অপচয়কে আমরা কিন্তু এখানে হতে দিচ্ছি না। তো গুণগত মানের দিকটাকে আমি এটা নিশ্চিত করে বলতে চাই যে আমাদের দেশের যা আছে, এই যা আছেটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি 100%। আমরা 3টা ফেজে পাইলটিং শেষ করে যে ফ্লসগুলো পেয়েছি সেগুলোকে অ্যাড্রেস করে আমরা এখন সারা বাংলাদেশে আগামী অর্থ বছরে 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতি হিসেবে আমরা যেটা করেছি যে যেই ফ্লসগুলো পেয়েছি সেগুলো থেকে আমরা আমাদের যে সিস্টেম আছে সিস্টেমকে ডেভেলপ করেছি। সিস্টেম অনুযায়ী ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশে এনুমেরেটর সিলেকশনের কাজ চলছে। এনুমেরেটর সিলেকশন হচ্ছে যারা আসলে তথ্যটা সংগ্রহ করবে সারা বাংলাদেশ থেকে, যে কারা এই ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য। আপনারা জানেন যে এটা আমরা একটা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে করছি, যেটাকে আমরা প্রক্সিমিন টেস্ট বলি। হোয়াট ইজ দিস প্রক্সিমিন টেস্ট? এই প্রক্সিমিন টেস্টটা হচ্ছে যে আপনার ইকোনমিক স্টেটাসের বাইরে গিয়ে স্টেটাসটা আইডেন্টিফাই করা। যে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কত টাকা বেতন পান, এটা আপনি আমাকে সত্য কথা নাও বলতে পারেন, বা আপনার পরিবারের ইনকাম সোর্স কত সেটা একটি ফ্যামিলি সত্য কথা নাও বলতে পারে। কিন্তু তার একটি বাড়ির অবস্থা দেখে, সে তার বাড়িতে কি কি ব্যবহার করছে, তার বাড়ির চালটা টিনের নাকি ছাদের, তার কতটুকু জমি আছে, এই সব বিষয়গুলো দেখে যেই আইডেন্টিফিকেশনটা হয় এটাকে প্রক্সিমিন টেস্ট বলা হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড একটা টেস্ট, একটা ডেটাবেস সিস্টেম তৈরি করা হয় এটার মাধ্যমে। সো ওইটার মাধ্যমেই কিন্তু আমরা এই বেনিফিশিয়ারিটাকে চুজ করছি। এবং শুধু সেটা না, আপনারা জানেন যে প্রত্যেকটা সিস্টেমেরই কিন্তু কিছু না কিছু ফ্লস থাকে, কোনো সিস্টেমে কিন্তু পারফেক্ট না, কিছু না কিছু এরর থাকে। তো যখন আমরা তথ্যগুলোকে কালেক্ট করে নিয়ে সিস্টেমে ইনপুট দিচ্ছি, হয়তো সেখানে কিছু আমাদের ভুলভ্রান্তি থাকতেই পারে। যখন আমার সিস্টেম আমাকে বলে দেবে যে হ্যাঁ এই এলাকাতেই এই 50টা বাড়ি আছে বা এই 50টা মহিলা আছে যারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, তখন আমরা সেই লিস্টটাকে নিয়ে যেটা করব, আমরা এটাকে গণশুনানি বলছি আর কি। সেই এলাকাতে একটি গণশুনানি করা হবে যে এই 50টা পরিবারকে আইডেন্টিফাই করা হয়েছে যে এই 50টা পরিবারে 50 জন নারী প্রধান ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য। আপনারা দেখেন যে এখানে কোনো এরর আছে কিনা। আমরা যেটা পাইলটিংয়ে দেখেছি যে দালান আছে কিন্তু ফ্যামিলি কার্ড পেয়ে গেছে, কিন্তু যার বাড়ি ভাঙা
যে পাওয়ার যোগ্য সে পায়নি, এরকম একটা দুটো ঘটনা যেহেতু ঘটেছে, সেখানে আমরা গণশুনানির ব্যবস্থাটা করেছি যে যখন ওই এলাকাতে গিয়ে লিস্টটা জানান দেওয়া হবে যে তোমার এই এলাকাতে 50 জন মহিলা যাদের এই আর্থিক অবস্থার কারণে তারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, সেখানে যদি কোনো ভুল থাকে তখন কিন্তু সেই জনশুনানিতে বের হয়ে আসবে। সো 100% যেন এররলেসলি আমরা বেনিফিশিয়ারি এন্ডে পৌঁছাতে পারি। আপনারা জানেন যে এটা টোটালটা ইউনিভার্সাল একটা প্রজেক্ট এবং সকল ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত একটি প্রজেক্ট। সো এখানে কিন্তু সেভাবে আমরা কাজগুলো করার চেষ্টা করছি। সো আমাদের এই ডেটা কালেকশন থেকে শুরু করে এই গণশুনানি কার্যক্রমটা আমরা আশা করছি যে বাই দ্য এন্ড অফ সেপ্টেম্বর বা অক্টোবরের শুরুর দিকে আমরা এটা কমপ্লিট করে ফেলতে পারবো। তারপর ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে গ্র্যাজুয়ালি পর্যায়ক্রমিকভাবে আমরা ফ্যামিলি কার্ড প্রদান করা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। প্রাধান্যটা অঞ্চল ভিত্তিক হচ্ছে না, প্রাধান্যটা হচ্ছে ওই যে আমি বললাম প্রক্সিমিন টেস্টের যেই কোয়েশ্চেনিয়ারগুলো আছে, এই কোয়েশ্চেনিয়ারগুলো এমন করে তৈরি করা যে ওই টেস্টটাই আপনাকে বলে দেবে যে হু ইজ এলিজিবল। সেখানে যেমন ধরেন আমাদের যেখানে খুব ধরেন রংপুর এলাকাটা একটা সময় মঙ্গা প্রবণ এলাকা ছিল, একটা সময় ওখানে অনেক গরিব মানুষ ছিল, এখনও আছে। তো স্বাভাবিকভাবে দেখা যাবে যে ওই অঞ্চলের মানুষ কিন্তু ওই টেস্টে গিয়ে কোয়েশ্চেনিয়ার ফিল আপ করলে কিন্তু দেখা যাবে যে ওখানে আমাদের উপকারভোগীর সংখ্যাটা বেশি আসবে। সো উত্তরাঞ্চলের মানুষ বেশি পাবে অথবা সিলেটের মানুষ বেশি পাবে না, বিষয়টা কিন্তু সেরকম না। এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার আমাদের ওই খানা যেটাকে আমরা বলি হাউস হোল্ডের তথ্যের উপর ভিত্তি করে যে কোন এলাকায় কতগুলো মানুষ পাবে। না অধিকতর না, দিস ইজ দ্য প্রাইম মানে প্রায়োরিটি অফ আস, যে তথ্যটা একেবারে সঠিকভাবে কালেক্ট করা। এবং এটার একটা আমাদের আরও বড় একটি মানে বিষয় আছে যে আমরা আপনারা জানেন যে ডাইনামিক ডেটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি, একটা ডাইনামিক ডেটা সেন্টার করতে চাচ্ছি, যেটাকে আমরা বেস লাইন করে ওয়ান কার্ড ওয়ান সিটিজেন মনে আছে আপনাদের বুথে, সেটার একটা যেন বেস তৈরি করার জন্য সারা বাংলাদেশে এই ডেটাটাকে আমরা কালেক্ট করতে চাচ্ছি। ডেটাটা কিন্তু আলটিমেটলি সবাই কাজে এবং বাংলাদেশের জন্য একটা এসেট হবে আর কি ইনশাআল্লাহ। এবং এটা এই ডেটা কালেকশনের সময় আপনার এনআইডি কার্ডকে আমাদেরকে এখানে ইন্টিগ্রেট করতে হচ্ছে, বিবিএস এখানে আমাদের সাথে কাজ করছে এবং আমাদের যে ডাবল ডিপিং, যেমন ধরেন আমাদের কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আরও অনেক ভাতাভোগী আছেন, যেমন বিধবা ভাতা। যখন আমাদের ফ্যামিলি কার্ড পাচ্ছে কারা, একজন পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী প্রধান পাচ্ছেন, কিন্তু এখন তিনি যদি কোনো অন্য কার্ড পেয়ে থাকেন, ধরেন উনি একজন বিধবা, তিনি ইদানিংকাল পর্যন্ত বিধবা ভাতাটা পেয়ে এসছেন, কিন্তু যখনই তিনি ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা অর্জন করছেন তখন কিন্তু তার ওই বিধবা ভাতাটা কিন্তু কাট অফ হয়ে যাচ্ছে। সো ডাবল ডিপিংটাকে কিন্তু আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি এবং আলটিমেটলি দেখা যাবে যখন আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে অথবা কৃষক কার্ডের মাধ্যমে ভাতাভোগী নিশ্চিত করে ফেলবো, সব জায়গাতে দেখবেন যে আপনার অন্যান্য ভাতাগুলো কিন্তু এখানে ডাবল ডিপিং পর্যায়ে গিয়ে কার্টেল হয়ে যাচ্ছে এবং একটি কার্ড কিন্তু পরিচালিত হচ্ছে। বাংলাদেশের সব জায়গাতে আপনি দেখবেন যে এটা একটা মানে এমন একটা সিস্টেম, লাইক আমি খুব অবাক হয়ে যেতাম যে বাংলাদেশে এত বেকার, তাহলে কেন শূন্য পদ এত? সো এই রিক্রুটমেন্ট সিস্টেমগুলোর ভেতরে অনেক ধরনের ইনডিসিপ্লিন রয়েছে, এগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে এবং জনবলের নিয়োগে বেশি এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে সরকারের বাজেটে বা রাজস্বতে সব ধরনের জনবলকে নিয়ে আসাও কিন্তু সম্ভব না। সো এখানে এই কারণে যেটা করা হয়, দীর্ঘ সময় ধরে একটা প্র্যাকটিস প্রচলিত আছে যে প্রজেক্ট ওয়াইজ আপনার আউটসোর্সিংয়ের বেসিসে জনবল নিয়োগ করা হয়, কন্ট্রাকচুয়াল বেসিসে, এবং তাদেরকে প্রজেক্ট ভিত্তিক কিন্তু একটা রেমুনারেশন দেওয়া হয়, যে সেভাবে তাই প্রজেক্ট শেষ কাজও শেষ। তবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সিস্টেমটা আসলে এরকম করে থাকা উচিত না, কারণ আমি একটা প্রজেক্টের ভিত্তিতে ধর একটি 5 বছরের একটি প্রজেক্ট, এই প্রজেক্টে যে 5 বছর আমি জনবলটাকে কাজে লাগালাম, আমি কিন্তু একটা স্কিল ডেভেলপ করলাম। সো আমার উচিত এই টাকাটা, এই সময়টা, এই স্কিলটাকে পরবর্তীতে ইউটিলাইজ করা। সো আমি চাই যে পরবর্তীতে যদি কোনো প্রজেক্টও আসে বা যাই হোক না কেন, এই জনবলটাকে যেন আমরা রিক্রুট করি নতুন জনবল নিয়োগের সাথে সাথে। সো অবশ্যই এখানে আমাদের জনবলের বেশ কিছু ঘাটতি আছে এবং শুধু আমার মন্ত্রণালয়ের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আছে, এবং সেটাকে কী করে ডিসিপ্লিন ওয়েতে আমরা জনবলের এই শূন্য জায়গাগুলোকে আমরা ফিল আপ করতে পারি সেটাও আমাদের দেখতে হবে। এবং সাথে সাথে আরেকটা একটু মনে রাখতে হবে যে আমরা কিন্তু মেরিটোক্রেসির দিকে অনেক বেশি ধাবিত হচ্ছি, যে আমরা চাই যে মেরিট ভিত্তিক রিক্রুটমেন্টগুলো হোক। আমাদেরকে যখন অফিস দেয়া হয়েছে, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, উনি আমাদের সরকারের প্রধান, উনি আমাদের দলের প্রধান, উনি আমাদের অভিভাবক। উনি সরকারের প্রধান হিসেবে যেমন ইনস্ট্রাকশন দিয়েছেন আমাদেরকে, দলের প্রধান হিসেবে যেমন ইনস্ট্রাকশন দিয়েছেন, অভিভাবক হিসেবেও কিন্তু আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন। তো
তো প্রত্যেকটি ইনস্ট্রাকশনের জায়গায় একটি জিনিস খুব কমন আছে যে আপনারা যে জায়গাটিতে বসেছেন, যে চেয়ারটিতে বসেছেন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব এবং আপনারা মনে করবেন যে আপনার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আপনাকে আপনার জনগণের জন্য কাজ করতে হবে এবং আপনাকে যে প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়ে আপনি এখানে এসেছেন, জনগণ আপনাকে এখানে পাঠিয়েছে, আপনাকে সেইগুলো নিয়ে আবার জনগণের কাছে যেতে হবে। সো আপনি কোনো দিকে না তাকিয়ে আপনি কাজটি করে যান। আপনি যদি কাজ করে যান, আপনার ইভ্যালুয়েশন আপনার মতো করে আসবে। সো আমরা সেই কাজটাই করছি। আমি বলতে পারি আমার জায়গা থেকে যে ডানে বামে না তাকিয়ে আমি যেমন কাজ করছি, আমার মনে হয় আমাদের ম্যাক্সিমাম ক্যাবিনেট মেম্বার যারা আছেন তারা একই কাজ করে যাচ্ছেন। জুলাইটা হচ্ছে আমাদের আমরা তো ৭১ দেখিনি, ৭১-এর অনেক পরে আমাদের জন্ম। জুলাইটা ছিল আমাদের কাছে নতুন করে বাঁচার একটা মানে স্পৃহা, এবং জুলাই আমাদেরকে সেই শক্তিটা দিয়েছে। তো আমরা চাই যে যে স্পৃহা নিয়ে এবং যে অত্যাচার অনাচার বিগত ১৭ বছর ২০ বছর ধরে আমাদের উপরে, আমাদের দেশের মানুষের বিভিন্ন সেক্টরের মানুষের উপর দিয়ে গেছে, এটাকে একেবারে পুঁজি করে আমরা আসলে সামনের দিকে এগোতে চাই এবং আমরা সেটাই করছি। তবে আমার খুব ব্যক্তিগত একটা দুঃখ আছে। ব্যক্তিগত দুঃখটা হচ্ছে যে জুলাই আপরাইজিংয়ের সময় আমরা যেই এনার্জি একটা জেনারেশনের ভেতরে দেখেছি, যেই ঝাঁপিয়ে পড়া, দেশের জন্য অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া অথবা নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশের জন্য ভালো করার, দেশকে ভালো দিকে নিয়ে যাওয়ার যে স্পৃহাটা দেখেছি, ওই ফোর্সটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এটা আমার খুব ব্যক্তিগত একটা দুঃখ। আমি খুব ফিল করি যে ওই ফোর্সটা যারা একেবারে গুলির সামনে নিজেদেরকে দাঁড় করিয়ে দিল, যেই মা তার সন্তানদেরকে এগিয়ে দিলেন গুলির সামনে, এই ভালোবাসাটা এটা কিন্তু হারিয়ে গেছে। আমি বলতে পারি হারিয়ে যায় নাই, খুব টেকনিক্যালি, খুব পরিকল্পিতভাবে এই ফোর্সটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তো এটা আমার খুব ব্যক্তিগত দুঃখের জায়গা। আমরা যদি তাদেরকে প্রিজার্ভ করতে পারতাম, এই সন্তানগুলো, আমাদের ভাইরা বোনরা বা সন্তান যাই বলি না কেন, তাদেরকে যদি আমরা সুন্দর মতো আবার যে ঠিক আছে তোমরা যেই ভালোবাসাটা নিয়ে দেশকে আবার নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, নিপীড়িত দেশটাকে, জনগণকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় নেমেছ, আমরা একটা পরিবর্তন নিয়ে আসছি, এখন নিজেদেরকে তৈরি করো। প্রথম কথা হচ্ছে এই যে পিছিয়ে পড়াটা শুধু কিন্তু মেয়েরাই যে পিছিয়ে পড়েছে তাই না। আপনি যদি ধরেন যে আমি বলবো যে 98% ফোর্স যেটা ছিল ইয়ং জেনারেশন পুরোটাই পিছিয়ে গেছে। এখানে আপনি নারীদেরকে পিছিয়ে গেছে এই কারণেই বলছেন কারণ ওই জুলাই আপরাইজিংয়ের পরে যে ইন্টারিম গভর্নমেন্টে এসেছিল সেখানে কয়েকজন যারা ক্যাবিনেটে এসেছেন তাদের মধ্যে কেউ মেয়ে নেই বা নারী নেই, হয়তো এই কারণে আমরা এই কথাটা বলে থাকি। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে ওই যে নিয়ে এসে ক্যাবিনেটে বসানো এই আইডিয়াটা ভালো ছিল না খারাপ ছিল, একেবারে ভাগ করে ফেলা হয়েছে। কিন্তু হ্যাঁ, ওই ফোর্সটাকে কিন্তু ভাগ করে ফেলা হয়েছে। তো পিছিয়ে গেছে 98% ফোর্স, আমি যেটা বলবো জুলাই আপরাইজিংয়ের যে ফোর্সটা। নারীরা তো এমনিতেই অনেক সময় ব্যাকডেটেড থাকে। নারীদেরকে পিছিয়ে রাখার জন্য অনেক ধরনের ক্রাইটেরিয়া কাজ করে আমাদের সোসাইটিতে, এবং আমরা নারীদের অনেক সময় নিজেদেরকে ভালনারেবল বলতে অনেক বেশি পছন্দ করি। সো আমি যেটা বলি যে এটা শুধু নারীরা পিছিয়ে যায়নি, পুরো জুলাই ফোর্সটাকে যেটাকে প্রিজার্ভ করা উচিত ছিল সেটাকে আমরা খুব পরিকল্পিতভাবে পিছিয়ে দিয়েছি যেন আর এই ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে বাংলাদেশে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি একটা কথা বলতে চাই যে প্রতিবন্ধকতা ছেলেমেয়ে সবার জন্যই থাকবে। আমাদের মতো কান্ট্রিতে মেয়েদের জন্য হয়তো একটু বেশিই থাকে, বিকজ আমাদের এক সোশ্যাল ট্যাবু আছে, আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। কিন্তু এটা তো ওভারকাম করতে পারাটাই তো হচ্ছে জুলাই আপরাইজিংয়ের মেইন স্পিরিটটা ছিল, তাই না? যে আমরা কোনো ট্যাবুর মধ্যে বেঁধে থাকবো না, আমরা নিজেদেরকে যতটুকু পারি, আমরা সক্রেটিসের একটা সেই বিখ্যাত লাইন নো দাই সেলফ, এটাকেও যেন আমরা নিজেরা একটু জানি আগে যে আমরা কিন্তু পারি। প্রতিটা মানুষ ইউনিক, প্রতিটা মেয়ে ইউনিক, প্রতিটা ছেলে ইউনিক, শুধু নিজেকে একটু জানতে হবে। এবং সোশ্যাল যে আমাদের যে স্ট্রাকচার বিগত সময়গুলোতে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের ইয়াং জেনারেশনের মাথায় আছে, যে চেয়ার মানে ক্ষমতা, এবং ক্ষমতার আশেপাশে থাকলে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু লাভ করা যায়, ওই মোহ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি ব্যক্তিগতভাবে সেই জায়গাটাতে বিশ্বাস করি বলে এই কথাগুলো বললাম।
আমি মনে করি যে এই ১৮০ দিনের আগেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে কেউ চিনত বলে আমার মনে হয় না। মনে করতে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে এমন একটি মন্ত্রণালয়, তাদের কাজ হচ্ছে খালি ভাতা প্রদান করা। বাট আমার মনে হয় যে এখন বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি প্রতিদিন উচ্চারিত হয় তার মধ্যে টপ মোস্ট মিনিস্ট্রি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ইটস আ ভেরি ভাইব্রেন্ট মিনিস্ট্রি। আমি বলতে পারি যে আমরা সেটা করতে পেরেছি, কারণ বাংলাদেশ সব থেকে বড় প্রোগ্রামগুলোর একটি এখন এই মন্ত্রণালয়ের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। এবং যদি আমরা সত্যিকার অর্থে দেশের কল্যাণ করতে চাই, সমাজের কল্যাণ করতে চাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে নেটওয়ার্কিংটা আছে এটার বাইরে গিয়ে কোনোভাবে করা সম্ভব না। সো আগামী 5 বছর যদি যেই স্পিডে আমরা কাজ করে যাচ্ছি এটা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়টা বাংলাদেশের পুরো চেহারা পাল্টে দেওয়ার মতো কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি।